নামে আজকের ট্রেনিংটা হচ্ছে ওয়েবিনার ট্রেনিং, অর্থাৎ অনলাইন যে ট্রেনিংগুলো সাধারণত আমরা করিয়ে থাকি সেটাকে বলা হয় ওয়েবিনার ট্রেনিং। এই ট্রেনিং এর আজকের যে ক্যাপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাউ টু সেল টিএনস প্রোডাক্টস রাইটলি। কিভাবে আপনারা টিএনস প্রোডাক্টগুলো সঠিকভাবে বিক্রয় করতে পারবেন। আমরা কিন্তু সবাই প্রোডাক্ট বিক্রয় করব, সো আমাদের এই টেকনিকগুলো অবশ্যই জানা প্রয়োজন। তো ট্রেনিং এর শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মইনুল হাসান চৌধুরী, চিটং ব্রাঞ্চে আমি কাজ করছি বিগত 7 বছর ধরে। ট্রেনিং এবং এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছি, ট্রেনিং ইনচার্জ হিসেবে কাজ করছি। আমার পেশাগত যোগ্যতা, আমি ব্যাচেলর অফ ফার্মেসি এবং মাস্টার্স অফ ফার্মেসি এই দুইটা ডিগ্রি আমি কমপ্লিট করি। আহ, বাংলাদেশের একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। 2015 সালে আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনটা অর্জন করি 2015 সালে, এবং সেই সাথে কোম্পানি থেকে 2017 সালে আমি সেরা স্টাফ হওয়ার যোগ্যতা অর্জন করি। এটা হচ্ছে আমার ছোটখাটো পরিচয়। এবং এই আমার ট্রেনিং ক্যারিয়ারে অনেকগুলো জায়গায় ট্রেনিং করানোর সৌভাগ্য হয়েছে। বিভিন্ন অঞ্চলে আমি ভ্রমণ করেছি নোয়াখালীতে, ভ্রমণ করেছি খাগড়াছড়িতে, ভ্রমণ করেছি রাজশাহীতে, ভ্রমণ করেছি ফেনীতে, ভ্রমণ করেছি কুমিল্লায়, ভ্রমণ করেছি দিনাজপুর, ভ্রমণ করেছি ভেবে রাজশাহী। এইভাবে অসংখ্য জায়গায় আমি ট্রেনিং করিয়েছি, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ট্রেনিং করিয়েছি, সিটিতে ট্রেনিং করিয়েছি। তো আমার আসলে ট্রেনিং এক্সপেরিয়েন্স অনেক বেশি, এবং সেই সাথে বিদেশি যারা ট্রেনার এসে থাকে তাদের সাথে কোঅর্ডিনেট করেছি, সমন্বয় করেছি, তাদের ট্রেনিং গুলোকে ইন্টারপ্রিট করার চেষ্টা করেছি। এইভাবে আমি অনেকগুলো অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করেছি। এই টিএনসির ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে যেই মূল টপিকসটা আছে, সেই মূল টপিকসটা অ্যাকচুয়ালি 4টা ক্যাটাগরিতে আমরা বিভক্ত করেছি। অর্থাৎ আপনারা যে প্রোডাক্টটা সেল করবেন, সেই প্রোডাক্টটা সেল করার জন্য কোন কোন ক্যাটাগরিগুলোকে আপনারা টার্গেট করবেন। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলস অফ প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টটা কিভাবে সেলস করা হয়। ঠিক আছে, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রি সেলস। আশা করছি সবাই স্ক্রিনে মনোযোগী আছেন। এরপর আমরা আলোচনা করব প্রি সেলস, সেলস করার আগে আপনার কোন কোন বিষয়গুলো নজরে আনতে হবে। তারপর হচ্ছে মিড সেলস, সেলস করার মাঝামাঝি সময়ে আপনার কোন কোন বিষয়গুলো আপনাকে ফলো আপ করতে হবে। এরপর যে বিষয়টাকে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে আফটার সেলস, সেলস করার পরবর্তী সময়ে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা সেলস অফ প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলি। সেলস অফ প্রোডাক্টস দিয়ে যখন আমরা কথা বলবো, অর্থাৎ আপনি একজন মানুষের কাছে বা একজন ক্লায়েন্টের কাছে বা একজন বন্ধুর কাছে আপনি আমন্ত্রণ নিয়ে যাচ্ছেন, ইনভাইটেশন নিয়ে যাচ্ছেন, একজন গেস্টের কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন। তাহলে সেল করার ক্ষেত্রে আপনাকে যেই সমস্ত বিষয়গুলো নজরে আনতে হবে সেটা হচ্ছে ওই মানুষটাকে ডিরেক্ট সেলিং মার্কেটিং যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা সম্পর্কে, সেটার সাথে তাকে কানেক্ট করাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আহ, যেই দক্ষতাটা, ঠিক আছে, আপনাকে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যে দক্ষতাটা অর্জন করা দরকার সেটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে। একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ কিছু স্কিলস দরকার আছে, দক্ষতা দরকার আছে, সেই জিনিসটা অর্জন করতে হবে। তারপর আপনার স্বপ্নকে বুঝতে হবে, আপনি কোন জায়গায় যেতে যাচ্ছেন, অর্থাৎ এই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। সেলস করলে আপনার আসলে কোন ড্রিমটা ফিল আপ করতে পারবেন। আমাদের শুধু প্রোডাক্ট সেল করাই কিন্তু মূল লক্ষ্য না, আমাদের কিন্তু একটা ড্রিম কাজ করে। প্রত্যেকের মধ্যে একটা কিন্তু স্বপ্ন আছে যে আমি এই স্বপ্নটা পূরণ করব। আমার আগামী 10 বছরে বা আগামী 5 বছর আমি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, ঠিক আছে, আমার একটা সুন্দর ফ্যামিলি হবে। এই ফ্যামিলি সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, এই ফ্যামিলির কোনো অভাব থাকবে না। ঠিক আছে, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব ড্রিম থাকে। তাহলে আমি যে প্রোডাক্টটা সেল করব, প্রোডাক্টটা সেলের সাথে সাথে কিন্তু আমাদের ড্রিম কিন্তু কাজ করে। এবং অবশ্যই আমাকে টিএনস বিজনেস সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এইগুলো যদি আমার থাকে তাহলে কিন্তু আমি প্রোডাক্ট সেলস এর দিকে অগ্রসর হতে পারি। তো এই প্রোডাক্ট সেলস করার ক্ষেত্রে 3টা বিষয় আমাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে প্রি সেলস, আরেকটা হচ্ছে মিড সেলস, আরেকটা হচ্ছে আফটার সেলস। সেলস এর আগে, সেলস এর মাঝামাঝি এবং সেলস এর পরে কোন বিষয়গুলো আপনাকে নজরে আনতে হবে। প্রি সেলস, ঠিক আছে, সেলস এর আগে আপনাকে কোন কোন বিষয়গুলোকে ফোকাস আনতে হবে। প্রি সেলস একজন ডিস্ট্রিবিউটর, অর্থাৎ মনে করেন আপনারা প্রত্যেকে সেলস করবেন, প্রত্যেকে প্রোডাক্ট বিক্রি করবেন। এখানে যে জিনিসটা ফোকাসে আনছে, প্রোডাক্ট বিক্রি করার আগে কিন্তু আপনার কিছু
অ্যাটিটিউড, ঠিক আছে, আপনার মনোভাব, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোতে অ্যাডজাস্ট আনতে হবে। কেমন? সেটা হচ্ছে সেলস এর আগে আর যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ডিটারমাইন করে সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। প্রায় 80% আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। প্রোডাক্ট সেলের আগে যে বিষয়টা সেটা হচ্ছে 80% অ্যাটিটিউড আপনাকে আপনার সেলসটা সহায়ক ভূমিকা পালন করবে। আপনার অ্যাটিটিউডটা কেমন, ঠিক আছে? সে অ্যাটিটিউডটা একজন মনে করেন যে মেসেঞ্জার দিচ্ছে তার অ্যাটিটিউড কেমন হবে, একজন হেল্পার্স তার অ্যাটিটিউড কেমন হবে, বা প্রফেশনাল অ্যাটিটিউড, ঠিক আছে, আপনার অ্যাটিটিউডটা কেমন প্রফেশনাল সেই জিনিসটা। আর বাকিটা ডিপেন্ড করে কিন্তু শুধুমাত্র আপনার প্রোডাক্ট নলেজ। অর্থাৎ আপনার প্রোডাক্ট নলেজ এখানে খুবই কম ভূমিকা পালন করে। আপনি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করলেন, অনেক অনেক দক্ষতা অর্জন করলেন, প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানলেন, ঠিক আছে, এটার কিন্তু ভ্যালু কিন্তু খুবই কম। মাত্র বলছে শুধুমাত্র 20% এখানে আপনার এই বিষয়টা ফ্যাক্টরটা ডিপেন্ড করে। কিন্তু এখানে 80% আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। আপনার অ্যাটিটিউডটা কেমন সেটাই কিন্তু ডিটারমাইন করবে আপনার সেলসটা। তো এখানে সেলস করার ক্ষেত্রে ২ টা কথা কিন্তু চলে আসে। একটা হচ্ছে প্রমোশন, আরেকটা হচ্ছে পপুলারাইজেশন। প্রমোশনটা কেমন? আমরা কোনো একটা জিনিস যখন প্রমোট করি, প্রমোট করার মাধ্যমে আমরা কি করি? এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই ধরনের একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা আমাদের আ উৎপাদন হচ্ছে এবং এই প্রোডাক্টটা উৎপাদন হওয়ার সাথে, সাথে এটা আমরা কি করি? মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনারা কিনেন, ঠিক আছে? এবং এই প্রোডাক্টটা যখন আমরা কিনতে বলি তখন আমরা আমাদের একটু সুন্দর আত্মবিশ্বাসী হতে হয়। আমাদের মধ্যে একটা স্মাইলিং ফেস থাকতে হয়, ঠিক আছে? আমরা সবসময় হাসিখুশিভাবে এই প্রোডাক্টটা আমরা তাদের কাছে প্রমোট করি এবং প্রমোট যখন আমরা করি, একটা প্রোডাক্ট যখন আমরা প্রমোট করি কিন্তু আমরা জানি না এটা কার কাছে আমরা বিক্রি করছি বা আ আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো কনজিউমার থাকে না। প্রমোশনটা হচ্ছে অনেকটা এই ধরনের। আপনি যখন একটা Facebook এ প্রমোট করলেন, যেকোনো একটা মনে করেন আপনি একটা ক্যালসিয়াম প্রোডাক্ট আপনি প্রমোট করছেন, আপনি এটাকে প্রচার করছেন। এখন সেই প্রোডাক্টটা আ অনেকের কাছেই পৌঁছে গিয়েছে। এখন কে কিনলো, ঠিক আছে? সেটা কিন্তু আপনি জানেন না। অনেকেই দেখলো, কেউ হয়তো কেনার প্রতি আগ্রহ হলো, ঠিক আছে? আবার কেউ আগ্রহ হলো না এবং এটা কে রেগুলারলি আপনার ইউজ করলো বা কে রেগুলারলি ইউজ করলো না সেটা আপনি কিন্তু জানেন না। প্রমোশনটা হচ্ছে অনেকটা এই ধরনের। কিন্তু এখানে যে জিনিসটাকে টিক মার্ক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পপুলারাইজ করা। পপুলারাইজ করা মানে কি? একটা জনপ্রিয় করা। মনে করেন আপনি ক্যালসিয়াম প্রোডাক্টটা আপনি আ প্রমোশন করার পরে প্রমোশন করার চেয়ে এটাকে পপুলারাইজ করা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। ঠিক আছে? কেমনে ইফেক্টিভ? সেটা হচ্ছে কি আপনি আ কিছু সুনির্দিষ্ট কাস্টমারের কাছে আপনি এটাকে জনপ্রিয় করলেন। বিভিন্ন ধরনের এটার আ কথা বললেন। আ যে প্রমোশন ক্যালসিয়ামটা খুবই ভালো আমাদের শরীরের জন্য। ক্যালসিয়ামটা অনেক বেশি উপকারী। ঠিক আছে? এভাবে যখন আপনি এটা তাদের কাছে মেসেজটা পৌঁছে দিলেন, তখন কিন্তু দেখলেন যে অনেকেই ক্যালসিয়ামটার প্রতি আগ্রহ তৈরি হলো এবং সুনির্দিষ্ট কিছু কাস্টমার তৈরি হয়ে গেল। এবং এই কাস্টমার থেকে অনেক বড় একটা কাস্টমার আরো তৈরি করতে সক্ষম হলেন। অর্থাৎ ১ জন থেকে ২ জন, ২ জন থেকে ৪ জন, ৪ জন থেকে ৮ জন, ৮ জন থেকে ১৬ জন বিগ একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এবং যখন এই ক্যাস আ এই ক্যালসিয়ামটা যত ওদের ওদের কাছে যত বেশি পপুলারাইজ করে ফেলবেন, জনপ্রিয় করে ফেলবেন, তখন তারা দেখবেন যে আস্তে, আস্তে আপনার বিজনেসের দিকে আগ্রহী হওয়া শুরু করল। তাহলে এখানে যে জিনিসটাকে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে পপুলারাইজ করা। অর্থাৎ আপনি প্রমোশনের চেয়ে যে জিনিসটা বেশি করবেন, প্রমোশনটা ১ম এ করবেন কিন্তু প্রমোশন হচ্ছে আপনার ফোকাসটা থাকবে পপুলারাইজ করা। অর্থাৎ আপনি কত বেশি এটা মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারছেন। যত বেশি জনপ্রিয় করে তুলতে পারবেন, তত বেশি কিন্তু আপনার প্রোডাক্টটা সেলস এর পরিমাণটা বেড়ে যাবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে। অর্থাৎ আপনি সেলস করার ক্ষেত্রে আপনার কোন, কোন জিনিসগুলোকে আপনাকে নজরে আনতে হবে। আপনি একটা প্রোডাক্ট সেলস করবেন। এখন তো প্রোডাক্টটা যেন তেনভাবে আপনি সেলস করতে পারবেন না। সেলস করার জন্য মনে করেন একজন আপনি আ অ্যা একজন কাস্টমারের সাথে আপনি একটা মিটিং সেট আপ করলেন। যে অমুক ডেটে তার সাথে আপনি দেখা করতে যাবেন। একটা ক্যালসিয়াম প্রোডাক্ট নিয়ে। এখন যখন আপনি ঐদিন আপনার ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবেন, নিউ গেস্টের সাথে দেখা করতে যাবেন, তখন আপনার কিছু বিষয় কিন্তু আপনাকে নজর আনতে হবে। নিউ গেস্টের কাছে কিন্তু আপনার পার্সোনালিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিত্ব কেমন সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে এই পার্সোনালিটিটাকে আপনি কিভাবে একজন নিউ ক্লায়েন্টের সামনে, নিউ গেস্টের সামনে আপনি ফুটিয়ে তুলতে পারবেন? এই বিষয়গুলো যদি আপনারা নজরে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর, খুব সহজভাবে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। সেটা হচ্ছে ক্লথস এর বিষয়টা এখানে বলা হয়েছে। আপনি যে কাপড়টা পরছেন, অর্থাৎ একজন কাস্টমারের কাছে যাওয়ার আগে আপনি যে কাপড়টা পরছেন, সেই কাপড়টা কত বেশি পরিষ্কার এবং সেই কাপড়টা আপনার সাথে ভালো ফিটিং হয়েছে কিনা। আপনি মনে করেন যেই জায়গায় টাই পরে যাওয়ার কথা, সেখানে টাই না পরে নরমাল একটা ড্রেসে চলে গেলেন। কাস্টমার কিন্তু আপনাকে হয়তো দেখা গেল ওভাবে অ্যাকসেপ্ট করলো না। বা আপনি তার কাছে সামনে লুঙ্গি পরে চলে গেলেন। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? তাহলে আপনার যে ইমেজটা আছে, ঠিক আছে? সেই ইমেজটা কিন্তু কাস্টমারের কাছে কিন্তু ডাউন হয়ে গেল। বা অনেকগুলো হাই ক্লাস কাস্টমার আছে, যাদের কাছে হয়তো আপনি চাইলে স্যুট পরে যেতে পারেন। স্যুট, টাই, জুতা পরে যেতে পারেন। আবার অনেকে জায়গা হয়ে গেল কি আপনি স্যুট টাই পরেছেন কিন্তু নিচে স্যান্ডেল পরেছেন। ব্যাপারটা অনেক বেশি হাস্যকর না? তাহলে এগুলো কিন্তু আপনার পার্সোনালিটি বা আপনার ব্যক্তিত্বটাকে কিন্তু নির্ধারণ করে। তারপরে এখানে অনেক মেয়ে বন্ধুরা আছে, ঠিক আছে? এই মেয়ে বন্ধুদের ক্ষেত্রে আ যে জিনিসটা ফোকাসে করতে বলছে সেটা হচ্ছে মেকআপটা। অনেক মেয়ে বন্ধুরা যখন তাদের ক্লায়েন্টের সামনে যায়, হ্যাঁ, মেয়ে বন্ধুদের ছেলে বন্ধুও থাকতে পারে, ছেলে ক্লায়েন্টও থাকতে পারে, মেয়ে ক্লায়েন্টও থাকতে পারে। তখন আপনাদের মেয়েদের ক্ষেত্রে যেই বিষয়টা ফোকাসে আনতে হবে সেটা হচ্ছে মেকআপটা। তার মেকআপটা কিন্তু প্রপার হতে হবে। এমন একদম খুব ঘন মেকআপ আপনাকে আম আপনি ব্যবহার করতে পারবেন না। খুব বেশি কড়া মেকআপ আপনি ব্যবহার করতে পারবেন না। এমন কোনো মেকআপ আপনি ব্যবহার করেছেন, আপনি মেকওভার নিয়েছেন, যেটা হয়তো অনেকেই দেখে মনে করছে, ইস! দেখতে খুব খ্যাত লাগছে মেয়েটাকে, ঠিক আছে? তো এমন একটা লাইট মেকআপ আপনি নিবেন যেটা আপনার পার্সোনালিটিটাকে ফুটিয়ে তোলে, আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলে। তাহলে এই বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে সেলস এর ক্ষেত্রে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন? তারপর আপনার সাথে যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে, মনে করেন আপনি চাইলে একটা সুন্দর অফিস ব্যাগ ক্যারি করতে পারেন। নিশ্চয়ই আমাদের অনেক ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে দেখি খুব সুন্দর, সুন্দর ব্যাগ ক্যারি করেন। ইয়েস, আপনি আ একজন ক্লায়েন্টের কাছে গিয়েছেন, আপনি একটা পলি ব্যাগ নিয়ে গেছেন। দেখেন বা একটা বাজারের থলেতে করে আপনার যেই ম্যাটেরিয়ালস গুলো থাকে, মনে করেন টিএনসির একটা যে আপনারা প্রোফাইল থাকে, টিএনসির বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে বা টিএনসির যে কর্পোরেট প্রোফাইল থাকে, সেটা মনে করেন আপনি একটা, ওই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ২ জন ছেলে-মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু এই ধরনের গেটআপ হওয়া দরকার। তো উনারা হাতে যে ব্যাগটা ক্যারি করছেন, এই ব্যাগটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর অফিসিয়াল ব্যাগ। এখন ওই জায়গায় যদি আপনারা চিন্তা করেন, তো ওরা যদি বাজারের থলে নিয়ে যদি টিএনসির যে প্রোফাইল আছে বা অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো যদি ক্যারি করে আপনার কেমন লাগে? তাহলে এই জিনিসটাও কিন্তু আমাকে ফোকাসে আনতে হবে। তাহলে আর শুধুমাত্র সেলস করাই কিন্তু আপনার কাজ না। সেলস করার সাথে, সাথে আপনার নিজের যে ব্যক্তিত্বটা আছে, সেটা অন্যের কাছে ফুটিয়ে তোলাটা কিন্তু আমাদের বড় কাজ। তাহলে আপনারা নিশ্চয়ই আজকে যারা এখানে আছেন, যাদের র‍্যাংকটা আ আ 5 স্টার, 6 স্টার বা তারও উপরে, আপনারা কিন্তু অনেকেই হয়তোবা এই বিষয়গুলোতে অবগত থাকেন না এবং না থাকার কারণেই কিন্তু আপনাদের আ টিমটা ঠিক ওভাবে গ্রো করতে পারেন না। আর নিচে একটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে স্মাইলটা। নিশ্চয়ই সবাই সুন্দর হাসতে পারেন আমার বিশ্বাস। কিন্তু একজন কাস্টমারের কাছে যখন আপনি আপনার ইনভাইটেশনটা নিয়ে যাবেন, সেলস করবেন, আপনি আপনার পণ্য সেলস করবেন বা আপনি আপনার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন সেলস করবেন, তখন আপনাকে খুব সুন্দরভাবে স্মিত হাসি দিয়ে তাকে আহ্বান জানাতে হবে। আপনি এমনভাবে হাসতে পারবেন না, খুব অট্টহাসি, হো, হো, হো করে হাসলেন বা হি, হি, হি দাঁত কিলিয়ে হাসলেন। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। যদি এরকম করেন, দেখা যাবে যে আপনার সেলসটা কিন্তু আপনার আশানুরূপ করতে পারেননি। তাহলে হাসিটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কথা। তো এর ফাঁকেই কিন্তু আমাদের একটা চ্যাটে একটা কমেন্ট চলে এসেছে। মতিউর রহমান, "টু এভরিওয়ান, রাইট স্যার।" হ্যাঁ। থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করতে থাকেন। ট্রেনিং রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে আপনারা চ্যাটে লিখতে পারেন। আ আর কোনো ধরনের পরামর্শ থাকলেও কিন্তু আপনারা চ্যাটে দিতে পারেন। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা ফোকাস করব। তাহলে আমাদের ড্রেস আপ, আমাদের মেকআপ, আমরা সাথে আমরা কি রাখছি, কোন ধরনের ব্যাগ রাখছি, আমরা কিভাবে স্মাইল করছি, কিভাবে হাসছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার পার্সোনালিটি। আপনি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করছেন। আপনি টিএনসি তে কাজ করছেন। টিএনসি কিন্তু একটা গ্লোবাল একটা কোম্পানি। সো এই গ্লোবাল কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করা কিন্তু লোকালি আপনাদের দায়িত্ব। আপনারা কিন্তু লোকালি বাংলাদেশ থেকে যদি কাজ করেন, সেটাকে বলা হয় লোকালি। সো এই লোকাল প্ল্যাটফর্ম থেকে আপনারা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মকে আপনারা রিপ্রেজেন্ট করছেন।
ঠিক মনে করেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বাংলাদেশ থেকে অনেকেই যায়। তাহলে বাংলাদেশের যে কালচারটা আছে সেই কালচারটা তুলে ধরার দায়িত্ব হচ্ছে কিন্তু ওই পার্টিসিপেন্টসের। এই যে বড় একটা প্ল্যাটফর্ম আছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, ওখানে আহ, আহ, অনেক দেশের নারীরা অংশগ্রহণ করে, তাহলে কিন্তু তাদের নিজস্ব দেশের কালচারকে তুলে ধরা কিন্তু তাদেরই দায়িত্ব, তাদের অ্যাটিটিউডের মাধ্যমে, তাদের ড্রেস আপের মাধ্যমে, তাদের হাসির মাধ্যমে, তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে। ঠিক একইভাবে আপনারা টিএনস কে রিপ্রেজেন্ট করছেন অন্য একজন কাস্টমারের কাছে। তো আপনি যেই কাস্টমারের কাছে যাচ্ছেন, হি অর শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট টিএনস, তাদের কোনো টিএনস সম্পর্কে কিন্তু ধারণা নেই। সো ইউ আর দ্য ফার্স্ট পারসন দ্যাট আর ইনভাইটিং অর দ্যাট টেক দ্য ইনভাইটেশন টু দ্যাম। আপনারা হচ্ছেন তারাই প্রথম ব্যক্তি যারা তার কাছে ইনভাইটেশনটা নিয়ে যাচ্ছেন। তাহলে আপনার ফার্স্ট যে ইমপ্রেশনটা, সেটা যদি আপনার কাস্টমারের কাছে যদি আপনার সুন্দর না হয়, তাহলে আপনার টিএনস সম্পর্কে কিন্তু তাদের একটা বাজে ধারণা তৈরি হবে। সো এই বাজে ধারণা যাতে তৈরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো নজর দিতে হবে। অর্থাৎ সেলস করার পূর্বে আপনার কি কি প্রিপারেশন গুলো থাকা দরকার, সেই বিষয়গুলোকে আমাদেরকে নজর আনতে হবে। আরো কিছু ভাই চ্যাটে লিখেছেন। রাইট স্যার, ওকে, থ্যাংক ইউ। সৌগত বলেছে, থ্যাংক ইউ। ওকে, আপনারা কমেন্ট করতে থাকবেন। আপনারা কমেন্ট করলে বুঝবো যে হ্যাঁ, আপনারা ট্রেনিং করছেন বা আপনাদের ট্রেনিংটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি সাধারণত অ্যাকচুয়ালি প্রোডাক্ট ট্রেনিং এর প্রোডাক্টের বিস্তারিত বর্ণনাগুলো করে থাকি। আজকে একটু ডিফারেন্ট চিন্তা করলাম যে টিএনসির একটা সুন্দর স্লাইড আছে, এই স্লাইডটা আপনাদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। আপনারা চাইলে এই স্লাইডটা আপনাদের টিমেও শেয়ার করতে পারেন, অর্থাৎ কিভাবে আপনারা প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। ঠিক আছে। সো এখানে একটা বিষয়কে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে পরের স্লাইডে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। আপনার কোন কোন ম্যাটেরিয়ালস গুলো থাকা দরকার। ম্যাটেরিয়ালস বলতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। ঠিক আছে। এখন প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে কিন্তু প্রথমে যে পয়েন্টটা বলা হয়েছে যে আপনি ম্যাটেরিয়ালস, আপনার মনে করেন একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন, এখন মিটিং অ্যারেঞ্জের ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়ালস দরকার। মনে করেন আপনি একটা ট্রেনিং ইভেন্ট অর্গানাইজ করেছেন, এখন এই ট্রেনিং ইভেন্ট অর্গানাইজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চেয়ার লাগবে, আপনার ল্যাপটপ লাগবে, আপনার সাউন্ড সিস্টেম লাগবে, আপনার প্রজেকশন লাগবে। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আপনি ওই মিটিংটাতে প্রজেক্টর না রেখে কোনো রকমের ল্যাপটপ দিয়ে আপনি প্রেজেন্টেশন চালিয়ে দিচ্ছেন, ওখানে 50 জন লোক, একটা মাত্র ল্যাপটপ আপনি রেখেছেন। তাহলে এখানে আপনার যে ম্যাটেরিয়ালস এর ঘাটতি আছে সেটা খুব সহজে কিন্তু আপনার যে দর্শক আছে সেখানে বোঝা যাবে। মনে করুন আপনাদের নিজস্ব অফিস আছে, অফিসে 20-30 জন 40 জনের বসার ক্যাপাসিটি আছে, মনে করেন 40 জনের বসার ক্যাপাসিটি আছে। এখন এই 40 জনের জন্য কিন্তু একটা প্রজেক্টর কিন্তু লাগে, মানে একটা প্রজেকশন কিন্তু লাগে। প্রজেকশন দিয়ে আমরা তাদেরকে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন বা ওপিপি আমি তাদেরকে শো করতে যাচ্ছি। এখন আপনি এই প্রজেকশন না দিয়ে আপনি খরচ বাঁচানোর জন্য দেখা যাচ্ছে যে আপনি কোনো রকমের ল্যাপটপ একটা দিয়ে চালিয়ে দিলেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা কিন্তু বাজে ইমপ্রেশন তৈরি হবে। তো সেই জন্য এখানে একটা কথা লেখা আছে, ডু নট বি টু মিন টু মেক ইনভেস্টমেন্ট। অর্থাৎ যেই জায়গায় আপনার ইনভেস্ট করার দরকার, খরচ করার দরকার, সেই জায়গায় আপনি খরচ না করে সেই জায়গায় আপনি কিপটামি করছেন, তাহলে কিন্তু এটা আপনার সংকীর্ণ মনের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। নতুন গেস্ট কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস খেয়াল করবে, আপনি কিভাবে সেট আপ দিয়েছেন, কিভাবে অ্যারেঞ্জ করেছেন। আপনার সাউন্ড সিস্টেম মনে করেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মিটিং এর জন্য। আপনি মনে করেন মাইক্রোফোন দরকার, একটা ভালো সাউন্ড সিস্টেম দরকার, আপনি মাইক্রোফোন রাখেননি, আপনি সাউন্ড সিস্টেম না রাখেননি, আপনি মাইক্রোফোন না দিয়ে, সাউন্ড সিস্টেম না দিয়ে আপনি খালি গলায় বক 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 করে যাচ্ছেন, আপনার কথা কিছুই শুনলো না, আপনার নিজের গলাও শেষ হলো, আপনার এদিকে দর্শকরাও কিছু শুনলো না, দিন শেষে আপনার কোনো রেজাল্ট আসলো না। তো সেই জন্য আমরা আমাদের যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ম্যাটার্স গুলো রাখবো। মনে করেন আপনি টেবিল ক্লোজিং দিচ্ছেন, ওখানে কিছু পেপারস দরকার আছে, কিছু ফ্লায়ার্স দরকার আছে, কোম্পানির কিছু লিফলেট দরকার আছে। এখন আপনি খরচের বয়ে সেগুলো আপনি কিনলেন না, আপনি কাগজও কিনলেন না, আপনি কলমও কিনলেন না, আপনি কোনো ফ্লায়ার্সও নিলেন না, কোনো ধরনের লিফলেটও নিলেন না, তখন দেখা যাবে যে আপনার যে মিটিংটা আপনি সেট আপ করছেন সেটা কখনো ইফেক্টিভ হবে না। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা বিষয় যেটা বলছে ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস সিলেকশন করার ক্ষেত্রে আমাদেরকে লেটেস্ট ম্যাটেরিয়ালস গুলো সিলেকশনে রাখতে হবে।
লেটেস্ট ম্যাটেরিয়ালস কি মনে করেন আপনি আহ, আহ, যেমন ধরেন কোম্পানির যে নতুন নতুন যে নিউজ লেটার গুলো আছে বা কোম্পানির যে নতুন নতুন প্রমোশনাল যে ম্যাটেরিয়ালস গুলো আছে বা সিডি আছে সেগুলো তাদেরকে সরবরাহ করতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি ব্যাকডেটেড কোনো ম্যাটেরিয়ালস যদি তাকে সরবরাহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের রেজাল্ট পাবেন না। তৃতীয় যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি ওই ম্যাটেরিয়ালস গুলো তাকে রিকমেন্ড করবেন যেগুলো আপনি পড়েছেন, যেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানেন। মনে করেন আপনি একটা ম্যাটেরিয়ালস দিয়েছেন, মনে করেন আপনি একটা মার্কেটিং প্ল্যানের একটা ফ্লায়ার দিয়েছেন, মানে লিফলেট দিয়েছেন। এই লিফলেটটা আপনি যখন দিচ্ছেন আপনাকে কনফিডেন্ট হতে হবে যে এই লিফলেটটা সম্পর্কে আমার যথাযথ ধারণা আছে। যখন আপনার ক্লায়েন্ট মার্কেটিং প্ল্যানের কোনো একটা কোয়েশ্চেন, ওখানে লিফলেটে কিন্তু আমাদের প্রমোশন ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে লিফলেট গুলো তৈরি করে, ওখান থেকে হুট করে যখন আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করবে আপনি সাথে সাথে আনসার দেওয়ার মতো কিন্তু ওই ধরনের অ্যাবিলিটি, ওই ধরনের ক্ষমতা সক্ষমতা আপনাকে রাখতে হবে। বা মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট, আমাদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টের কিছু ফ্লায়ার থাকে, লিফলেট থাকে, এখানে অনেকগুলো ইনফরমেশন থাকে। মনে করেন ক্যালসিয়ামের একটা লিফলেট আপনি দিয়েছেন বা ক্যালসিয়ামের একটা বই দিয়েছেন বা বিসিএম এর কোনো একটা বই দিয়েছেন। এখন হুট করে যদি আপনাকে আপনার ক্লায়েন্ট যদি কোনো একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করে বসে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আনসার দেওয়ার মতো ক্ষমতাটা আপনাকে রাখতে হবে। যদি আপনি এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনার প্রফেশনালিজমটা তার কাছে কিন্তু খুব ছোট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর উপরে এরপরে যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রফেশনাল নলেজের দিকে আপনাকে ফোকাস করতে বলছে। অর্থাৎ যত বেশি আপনি পেশাদারিত্ব মনোভাব নিয়ে জ্ঞান অর্জন করবেন তত বেশি কিন্তু প্রিসেলসে আপনাকে সহযোগিতা করবে। সেটা হচ্ছে রিড অল মেটেরিয়ালস রিকমেন্ডেড বাই কোম্পানি অ্যান্ড দ্য সিস্টেম। আপনি যে সিস্টেমের আন্ডারে কাজ করছেন বা যে কোম্পানির আন্ডারে কাজ করছেন সেই মেটেরিয়ালস গুলো আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর অ্যাটেন্ড মিটিংস অ্যাজ মেনি অ্যাজ পসিবল, অর্থাৎ যত বেশি মিটিং এ অংশগ্রহণ করা যায় তত বেশি আপনার যত বেশি আপনি মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। কনসাল্ট ইউর রেফারি, আপনাকে কে আপনার যে রেফারি, ঠিক আছে, অর্থাৎ যাকে আপনি পরিচয় করে দিচ্ছেন তার সাথে আপনি কথাবার্তা বলেন। লার্ন নলেজ নেসেসারি ফর বিজনেস ডেভেলপমেন্ট, এবং আপনি বিজনেস ডেভেলপমেন্টের জন্য যত ধরনের জ্ঞান থাকা দরকার সেগুলো কিন্তু আপনি ফলো করতে পারেন। অনেকেই কমেন্ট করছেন 100% রাইট স্যার, রাইট স্যার। অনেকে বলেছেন হ্যাঁ স্যার। শওকত জামিল লিখেছেন হ্যাঁ স্যার। অবশ্যই আমাদের এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ স্যার আমরা এই ব্যাপারে অনেকটাই অসচেতন বেশি করে পোশাকটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করতে থাকেন, আপনারা চ্যাটে লিখতে থাকেন। আমরা এই মুহূর্তে অনেকেরই চ্যাট পড়ছি, সবার অনেকগুলো পজিটিভ কমেন্ট আছে। সো আপনারা কমেন্ট করতে থাকেন, আপনারা কমেন্ট করলে। আর যাদের কাগজ কলম আছে তারা চাইলে নোট ডাউন করতে পারেন, যেহেতু আপনারা টিমে কাজ করছেন, টিম নিয়ে কাজ করছেন। সো টিমে যদি আপনারা এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা চর্চা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি ভালো একটা টিম এস্টাবলিশ করতে পারবেন। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে মিড সেলস, অর্থাৎ সেলস এর মাঝামাঝি সময়ে আপনার কোন কোন বিষয়গুলোকে আপনাকে আলোচনা করতে হবে। মিড সেলসে যে বিষয়টা বলা হচ্ছে ইউজ প্রোডাক্ট ইউরসেলফ, শিরোনামটা হচ্ছে অর্থাৎ প্রোডাক্টটা আপনি নিজেই গ্রহণ করা স্টার্ট করে দেন। দ্য সেম গ্রুপ অফ পিপল ইউজিং দ্য সেম ব্র্যান্ড ইজ এ কাইন্ড অফ পার্চেল, ঠিক আছে। অর্থাৎ এখানে অনেকগুলো মানুষ আছেন, আজকে প্রায় 50 জন যদি জুম মিটিং এ থাকেন, তো একই গ্রুপের মানুষ যদি একই ধরনের ব্র্যান্ড ইউজ করে থাকে সেটা হচ্ছে একটা কালচারে পরিণত হয়। মনে করেন আপনার একটা টিম, ঠিক আছে, একটা টিমে মনে করেন আপনি একটা স্যুট পরছেন, যে স্যুটটা দেখা যাচ্ছে যে একদম আপনার টিমের যারা মেম্বার আছে সবাই এটা ব্যবহার করছে। এটা আমাদের টিএনস যে চট্টগ্রাম ব্রাঞ্চ আছে ওখানেও লিডারদের মাঝখানে দেখেছি যে কেউ একজন কোন একজন বড় লিডার কোন একটা বিষয় ফলো করেছেন, দেখা যাচ্ছে ওনাকে সবাই ফলো করছেন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু একটা কালচারে রূপান্তরিত হয়। তো আপনি মনে করেন টিএনসি টুথপেস্ট ব্যবহার করছেন, আপনার টিএনসি টুথপেস্ট ব্যবহার করা দেখে কিন্তু অন্যরাও ব্যবহার করা শুরু করে দিয়েছে। তাহলে একটা প্র্যাকটিস কিন্তু কালচারে রূপান্তর হয়, অর্থাৎ এটা খুব সুন্দর একটা কালচার আপনার পরিণত হয়। সেই জন্য বলা হচ্ছে দ্য সেম গ্রুপ অফ পিপল ইউজিং দ্য সেম ব্র্যান্ড। তাহলে আপনারা কি করবেন, টিমের মধ্যে একটা কালচার তৈরি করার চেষ্টা করবেন।
মনে করেন আপনি একটা প্যান্ট ব্যবহার করছেন, প্যান্টটা দেখে অন্যরা দেখে উদ্বুদ্ধ হলো, আপনার টিম মেম্বার উদ্বুদ্ধ হলো, তারাও প্যান্টটা দেখে তারাও কলমটা ব্যবহার করা শুরু করে দিল। আপনি মনে করেন চুল ফেলে দিয়েছেন, দেখা যাচ্ছে আপনার টিমের যতগুলো মেম্বার আছে সবাই চুল ফেলে দিয়েছেন। আপনি যদি খুব মুসলিম ধর্ম ফলো করে থাকেন, আপনি গিরার উপর প্যান্ট পরছেন, দেখা যাচ্ছে যে অনেকেই গিরার উপর প্যান্ট পরছে। আপনি দাড়ি রেখেছেন, দেখা যাচ্ছে যে অনেকেই আপনার দাড়ি রাখা স্টার্ট করে দিয়েছে। তাহলে এখানে যে জিনিসটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে একটা কালচার তৈরি করা। আমাদের টিমের মধ্যে একটা কালচার তৈরি করতে হবে, মিড সেলসে একটা কালচার তৈরি করা। তো কালচার তৈরি করার একটা স্টেপ এখানে সুন্দর বলা হয়েছে, যে মনে করেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করলেন, যেটাকে বলা হচ্ছে সেলফ ইউজ, অর্থাৎ নিজে নিজে ব্যবহার করলেন। ব্যবহার করার পর আপনার মধ্যে কনফিডেন্সটা তৈরি হলো, কনফিডেন্সের পর আপনার এটার প্রতি লাভ তৈরি হলো। আপনার নিচের গোল গোল যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু খেয়াল করেন। প্রথমে বলা হচ্ছে সেলফ ইউজ, নিজে ব্যবহার করলেন, তারপর কনফিডেন্স তৈরি হলো, অর্থাৎ ব্যবহার করার পর আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হলো, তারপর লাভ, তারপর ভালোবাসা তৈরি হলো, তারপর এটা আপনি শেয়ার করা শুরু করলেন, সবার সাথে এটা শেয়ার করা শুরু করলেন, তারপর স্ট্রেংথ, তারপর আপনার নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা আরো বেশি প্রকট হলো, শক্তিশালী হলো, তারপর এটা আপনি আস্তে আস্তে সেলস করা শুরু করলেন, তারপর আপনার টিমে একটা মিরাকল তৈরি হয়ে গেল, অর্থাৎ চমৎকার একটা মিরাকল আপনি তৈরি করতে পারছেন। তাহলে এটার যে এক্সপেরিয়েন্সটা সেটা আপনি কিভাবে জানবেন? ইউজ অ্যাট লিস্ট 6 প্রোডাক্টস, অর্থাৎ এটা করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, 6টা প্রোডাক্ট আপনাকে অ্যাটলিস্ট ব্যবহার করতে হবে। 6টা প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি কি করবেন? আপনার অন্য কাউকে এই প্রোডাক্টটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন 100%। একটা প্রোডাক্ট ব্যবহার করলে হবে না, অ্যাটলিস্ট আপনাকে এখানে বলা হচ্ছে 6টা প্রোডাক্ট ব্যবহার করবেন। 6টা প্রোডাক্ট ব্যবহার করলে আপনার যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা একটা স্ট্রং ফিলিংস তৈরি হবে, ঠিক আছে? স্ট্রং ফিলিংস তৈরি হলে সেটা আপনি অন্যকেও ব্যবহার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারবেন, সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেওয়া আছে। টিএনস কোন ধরনের প্রোডাক্টগুলো আপনাদের জন্য বাজারজাত করছে পুরো বিশ্বে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে নিউট্রিশনাল এবং হেলথ কেয়ার ফুড প্রোডাক্টস, অর্থাৎ যেগুলোকে আমরা হার্বাল প্রোডাক্টস বলি। তারপর হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্টস, তারপর বা ইকুইপমেন্ট প্রোডাক্টস, তারপর হচ্ছে আপনার মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস, এবং তারপর হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্টস। অর্থাৎ এই 4 ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আপনার জন্য টিএনস সাজিয়ে রেখেছে। ওই যে আগের স্লাইডে বলেছে যে আপনি অ্যাটলিস্ট 6 ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, যে আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি অন্যকেও কিন্তু কি করতে পারবেন? প্রভাবিত করতে পারবেন, ঠিক আছে? অ্যাক্টিভ রেজাল্টস ফ্রম সেলফ ইউজ। আর আপনি যদি নিজে নিজে এই ব্যবহারটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আস্তে আস্তে রেজাল্টটা পাওয়া শুরু করলেন। যখন আপনি প্রোডাক্টটা নিজে নিজে ব্যবহার করলেন, নিজে নিজে ব্যবহার করার পর মধ্যে আপনার মধ্যে বিশ্বাস তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, তো আপনি আপনি আস্তে আস্তে শেয়ারিং করা শুরু করলেন, তারপর আপনার একটা দৃঢ় মনোবল তৈরি হলো, তারপর আপনি অন্য কাস্টমারকেও আপনি সহযোগিতা করা শুরু করলেন, তারপর আপনি আস্তে আস্তে এটা ব্যবহার করার জন্য তাকে কোঅপারেট করলেন। এবার শেয়ারিংটা আসলে কিভাবে করবেন? ঠিক আছে, আপনি যে প্রোডাক্ট ব্যবহার করেছেন সেটা শেয়ারিং করার অনেকগুলো কিন্তু মাধ্যম আছে। এখন আমরা শেয়ারিং এর চলে যাব। শেয়ারিংটা কিন্তু অনেক বেশি আহ গুরুত্বপূর্ণ একটা অংশ এই ডিরেক্ট সেলিং এ। যত বেশি শেয়ারিং কিন্তু তত বেশি আপনার উপকার। মনে করেন আজকে এই যে এই জুম লাইভটা হচ্ছে, বা আজকে যে ফেসবুকে আমাদের ট্রেনিংটা হচ্ছে, এটা কিন্তু ফেসবুকে দেখবেন যে একটা শেয়ার করা থাকে, প্রত্যেক জায়গায় কিন্তু শেয়ারিং এর একটা অপশন থাকে। তো এখানেও কিন্তু শেয়ারিংটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে আপনার ক্ষেত্রে, সেলস এর ক্ষেত্রে, ঠিক আছে? শেয়ারিং যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনার জন্য সমৃদ্ধি। তো এখানে প্রথমে যে কথাটা বোল্ড করে দেওয়া আছে, পজিটিভলি এন্ড ফ্যাকচুয়ালি টেল ইউর ট্রু এন্ড হার্টফেল ফিলিংস টু আদার্স, ঠিক আছে? অর্থাৎ আপনি যে বিষয়গুলো অন্যের কাছে তুলে ধরবেন সেগুলো পজিটিভলি এবং যুক্তিসঙ্গতভাবে তুলে ধরবেন, এবং হৃদয় থেকে সেগুলোকে তুলে ধরবেন। তাহলে এতে করে হবে কি? ট্রু ফিলিংস আর গুড আর্টিকেলস। অনেকেই কমেন্ট করছেন, আমরা একটু দেখি। নিজে ব্যবহার না করলে বিজনেস হবে না। একজন বোন লিখেছেন, জেসমিন শেখ মিথিলা, নিজে ব্যবহার না করলে বিজনেস হবে না, আমরা নিজে নিজে ব্যবহার করে অন্যের কাছে শেয়ার করবো। ইয়েস বোন, আপনি ঠিকই বলেছেন, আমরা নিজে ব্যবহার করতে হবে। নিজেই ব্যবহার না করে যদি আমরা প্রোডাক্টটা সেল করা শুরু করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই রেজাল্টটা আমরা পাবো না। আপনি আগে নিজে করুন। তো এই ক্ষেত্রে আপনি নিজে ব্যবহার করে কিন্তু সেলসটা
অন্যের কাছে করছেন, তাহলে সেলস এর মাঝামাঝি আমি মিড সেলস নিয়ে কথা বলছি, তাহলে আপনি এখানে শেয়ারিং করছেন, প্রোডাক্ট সম্পর্কে শেয়ারিং করছেন, ঠিক আছে? তো শেয়ারিংটা আপনি কিভাবে করবেন সেটা এখানে বলা হচ্ছে। ট্রু শেয়ারিংটা করতে হবে, সত্যিকার অর্থে আপনি কোন ধরনের ফিলিংসটা আপনি পাচ্ছেন সেটা তার কাছে তুলে ধরতে হবে, এবং শেয়ারিংটা এমন ভাবে করবেন যে আসলেই সে তার কথায় যাতে মানে সে যাতে আপনার কথায় উদ্বুদ্ধ হয় যে আসলে তো না, এটা চমৎকার একটা কিছু। শেয়ার আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। শেয়ার করার জন্য কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্মের দরকার হয় না। এমন না যে শেয়ার করতে হবে আপনাকে একটা বড় স্টেজে গিয়ে, না। শেয়ার আপনি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, সেখানে শেয়ার করতে পারবেন। শেয়ার আপনি কোনো ধরনের মিটিং এ গিয়েছেন, সেখানে শেয়ার করতে পারবেন। শেয়ার আপনি আপনার প্রতিবেশীর সাথে শেয়ার করতে পারবেন। যেকোনো জায়গায় আপনার শেয়ার করার আপনার নিজের একটা অ্যাবিলিটি আছে। শেয়ার করার জন্য কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্মের দরকার হয় না। অনেকেই চ্যাটে লিখছেন, লিখতে থাকেন। আমি মাঝে, মাঝে আপনাদের চ্যাটগুলোর আনসার করব। সবাই লেখেন। আপনার চ্যাট লিখলে কিন্তু আমাদের অনেক বেশি এনকারেজমেন্ট হয়। তারপর বলা হচ্ছে আ আপনি ১ম এই শেয়ার করলে যে জিনিসটা হবে, আপনি নিজেকেই নিজেদের জায়গা থেকে সরে এসে একটা সঠিক জায়গায় যেতে পারবেন, এবং অন্যকেও কিন্তু আপনি তার জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট শেয়ার মনে করেন তার একটা খুব খারাপ ধারণা আছে যে এটা ভালো না, এটা এরকম, বা এটা সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে ধারণা তার মধ্যে কাজ করছেন। যখন আপনি তার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করলে হবে কি, আপনি নিজের জায়গা থেকেও সরে আসতে পারবেন, নিজেকে আরো বেশি একটু উন্নত করতে পারবেন। প্লাস আপনি অন্যকেও তার যে একটা নেগেটিভ ধারণা আছে, নেগেটিভ থেকে তাকে পজিটিভ করতে পারবেন। এটা কিন্তু শেয়ারিং এর একটা বেনিফিট। ঠিক আছে? এখানে বলা হচ্ছে শেয়ারিং ইজ দ্য স্টার্ট ফর এভরিওয়ান টু ওয়ার্ক টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে? অর্থাৎ শেয়ারিংটাকে একটা সঠিক একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি যেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছেন, নিয়ে যেতে চাচ্ছেন, সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা শুরু বলা হচ্ছে। শেয়ারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শেয়ারিং দেওয়ার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট এখানে বলা হচ্ছে, ইউ ক্যান be unable to give lectures but definitely not be unable to share। ঠিক আছে? হয়তো আপনি মনে করেন শেয়ারিং করার ক্ষেত্রে এই যে আজকে আমি যে ট্রেনিংটা করাচ্ছি, সেই ট্রেনিংটা, বা মনে করেন আমি বিভিন্ন সময়ে যে প্রোডাক্ট ট্রেনিং গুলো করিয়ে থাকি, প্রোডাক্ট ট্রেনিং এ অনেক বিস্তারিত ইনফরমেশন দিয়ে থাকি। হয়তো আপনি এই ধরনের লেকচার নাও দিতে পারেন, কিন্তু আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি শেয়ারিং করতে পারেন। শেয়ারিং করার জন্য কিন্তু কোনো ধরনের লেকচার দরকার হয় না, কোনো ধরনের প্রেজেন্টেশন স্লাইড প্রয়োজন হয় না। শেয়ারিং কিন্তু আপনার মনের মতো। একজন মানুষ যখন শেয়ার করে, আপনারা বড়, বড় যে বিবিএস গুলো আমরা আয়োজন করে থাকি, কোম্পানির যে কিছুদিন আগে একটা বিবিএস হয়েছিল মার্চ মাসে, সেখানে দেখেছেন যে আ আ তারা তাদের হৃদয় থেকে যে কথাগুলো বলেছে, সেগুলো অনেক মানুষকে কিন্তু নাড়া দেয়। এই শেয়ারিং গুলো কিন্তু করতে কিন্তু তারা কোনো ধরনের স্লাইড প্রয়োজন হয়নি। এই যে আমি এখন যে স্লাইডটা করাচ্ছি, তাদের কোনো স্লাইডের দরকার হয় না, কোনো পাওয়ার পয়েন্টের দরকার হয় না, কোনো ধরনের আ পেপারের দরকার হয় না, কোনো ধরনের আর্টিকেলস এর দরকার হয় না। শেয়ারটা কিন্তু মন থেকে চলে আসে। তো এই শেয়ারটা আপনি করেন, আপনি মন থেকে খুলে করেন। এখানে কিন্তু কোনো ধরনের প্রেজেন্টেশন এর দরকার হয় না। এবং হ্যাঁ, আবার ২ জন বন্ধু হ্যাঁ, অনেকেই সময় নিয়ে অ্যা আ লিখছেন। তো আমার খুবই ভালো লাগছে। আপনারা লিখতে থাকুন। আমরা আপনাদের আ আলোচনাগুলো দেখব। তারপর লাস্টে যে পয়েন্টটা বলা হচ্ছে, শেয়ারিং ক্যান ইনক্রিজ ইউর ট্রাস্ট ইন প্রোডাক্টস এন্ড ইউর কনফিডেন্স। ঠিক আছে? অর্থাৎ যত বেশি শেয়ারিং করবেন তত বেশি আপনার এটা প্রোডাক্টের উপর আত্মবিশ্বাস তৈরি করবে। আপনার আত্মবিশ্বাস আবার আপনার বিশ্বাসের জায়গাটাকে বাড়িয়ে দিবে। এখন শেয়ারিং কিভাবে করবেন? শেয়ারিং প্রসিডিউর আছে। শেয়ারিং করার জন্য কিন্তু কিছু টেকনিক আপনি ফলো করতে পারবেন। মনে করেন আপনি হুট করে কোনো একজন মানুষের কাছে গিয়ে মনে করেন আপনি ক্যালসিয়াম সম্পর্কে শেয়ারিং দিতে যাচ্ছেন। হ্যাঁ, ক্যালসিয়াম ভাই এমন, ক্যালসিয়াম খেয়ে আমার ব্যথা বেদনা চলে গেছে, এই গেছে, সেই গিয়েছে। আপনি হুট করে চাইলে সবার সাথে এভাবে শেয়ারিং করতে পারবেন না। শেয়ারিং করার জন্য কিন্তু কিছু আপনাকে টেকনিক ফলো করতে হবে। ১ম এ যে জিনিসটা করতে হবে, সেলফ ইন্ট্রোডাকশন। আপনাকে নিজের পরিচয়টা তুলে ধরতে হবে। আপনি কে? আপনি কোত্থেকে এসেছেন, বা আপনার বাড়ি কোথায়, বা আপনি কি করেন? আপনি টিএনসি তে কি করেন, বা আপনি আসলে কি ছিলেন সেটা কিন্তু তার কাছে তুলে ধরতে হবে। এমন না যে আপনি হুট করে গিয়ে তার কাছে প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে শেয়ার করবেন। শেয়ারিং করার জন্য কিন্তু আপনাকে সুনির্দিষ্ট কিছু রুলস ফলো করতে হবে। আমি বলছি না যে এখানে আপনি প্রেজেন্টেশন, আমি তো বলেছি যে এখানে কোনো প্রেজেন্টেশন এর দরকার হয় না। কিন্তু আপনাকে এট লিস্ট ন্যূনতম আপনার কিছু বেসিক আ
ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে শেয়ারিং করার ক্ষেত্রে। তাহলে প্রথমে হচ্ছে আপনি কে সেটা আপনি তার কাছে তুলে ধরবেন। দেখতে পাচ্ছেন নিচে ৪ জন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এই যে এভাবে কিন্তু আপনি চাইলে ওয়েল ড্রেস আপ হয়ে তার কাছে শেয়ারিংটা করতে পারেন। তাহলে শেয়ারিং করার জন্য কে আপনাকে পরিচয় দিবেন, কোত্থেকে এসেছেন এবং আপনার পূর্ববর্তী যে প্রফেশন বা আপনি কি ছিলেন সেটাও আপনি তার কাছে তুলে ধরতে পারেন। এবং কিভাবে আপনি টিএন সম্পর্কে জানতে পেরেছেন, ঠিক আছে? সেটা আপনি তার সাথে তুলে ধরতে পারেন। তারপর আপনি টিএনসি প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কি, কি উপকার পেয়েছেন সেগুলো তার সাথে আপনি শেয়ার করতে পারেন। এবার শেয়ারিং করার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সতর্কতাগুলো শেয়ারিং করবেন কিন্তু গদ বাঁধা কিছু বিষয় যদি আপনি পরিহার করতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ারিং থেকে ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে আপনি শেয়ারিং করতে গেলেন, শেয়ারিং করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি এক কথায় শেয়ারিং করে ফেললেন। তাহলে কিন্তু এটা আপনার শেয়ারিংটা কার্যকরী হবে না। শেয়ারিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই আ আ আ শেয়ারিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অন্য কারোর উপর ডিপেন্ড করছেন। তাহলে কিন্তু সেই শেয়ারিংটা হবে না। এবং শেয়ারিং করার ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট শেয়ারিং করছেন। শেয়ারিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অন্য কোম্পানিকে ছোট করছেন। আ এই ঠিক যেমন ধরেন আমাদের অনেকগুলো ডেমনস্ট্রেশন আছে। এখন মনে করেন আম খুব সহজে আমি বলি যে ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম অন্যান্য কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনি তাকে শেয়ারিং করছেন ভালো কথা। আ যখন আপনি প্রোডাক্ট ডেমনস্ট্রেশনটা করবেন কখনো কিন্তু অন্য কোম্পানিকে অ্যাটাক করতে পারবেন না বা অন্য কোম্পানিকে ছোট করতে পারবেন না। আপনি ডেমনস্ট্রেশনটা দেখান। অন্য কোম্পানির নামটা আপনি জাস্ট কি করবেন? ছাপিয়ে রাখবেন। এটাকে হাইড করে রাখবেন। বিভিন্ন কোম্পানি আছে, দেশীয় অনেকগুলো ব্র্যান্ড আছে, ঠিক আছে? অনেকগুলো ব্র্যান্ড থেকে আপনি একটা ব্র্যান্ডের ক্যালসিয়াম নিয়ে আপনি আমাদের যে ক্যালসিয়াম আছে সেটা ডেমনস্ট্রেশন করে দেখালেন। এখন অনেকেই করার ক্ষেত্রে হয় কি যে আমি অমুক কোম্পানির ক্যালসিয়াম ব্যবহার করছি এবং টিএনসির যে ক্যালসিয়ামটা আছে সেটার সাথে কম্পেয়ার করছি। না, আপনি অমুক সুনির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলবেন না। হ্যাঁ, আমি বাজারে একটা কোম্পানির ক্যালসিয়াম আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখেন বাজারের ক্যালসিয়ামের সাথে আমাদের ক্যালসিয়ামের যে পার্থক্যটা সেটা দেখেন। কিন্তু আপনি যদি একদম স্পেসিফিক্যালি অমুক কোম্পানির ক্যালসিয়াম বলে যদি বলেন তাহলে কিন্তু এটা খুবই আ মিন মাইন্ডের পরিচয় দেয়। ঠিক আছে? সেজন্য এখানে বলা হচ্ছে ডো নট অ্যাটাক প্রোডাক্টস অফ আদার কোম্পানিজ। আপনি কখনো অন্য কোম্পানিকে ছোট করতে পারবেন না। আপনি আপনার যে কারিশমাটা সেটা আপনি ডেমনস্ট্রেশন করার মাধ্যমে তুলে ধরবেন। ইজিলি আপনার প্রোডাক্টটা যে কথা বলে সেটা আপনি ডেমনস্ট্রেশন এর মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তারপর যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার আ হাউ টু সেল প্রোডাক্টস। তো এই প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর এবং 6 স্টার অ্যাবভ। এখানে ২ টা ক্যাটেগরি দিয়ে দেওয়া হয়েছে। নিউ ডিস্ট্রিবিউটর এর ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সেলফ ইউজ টু শেয়ারিং। আপনি নিজে ব্যবহার করে তাদের কাছে আপনি শেয়ার করছেন এবং এভাবে কিন্তু আপনি সেলস করার ১ম ধাপটা অতিক্রম করলেন। আর 6 স্টার অ্যাবভ যারা আছে তাদের ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে তাদের কাছে পণ্যও বিক্রি করবেন এবং তাদের কাছে আ বি বিজনেসটা তারা যেহেতু আস্তে আস্তে র‍্যাংকের দিকে উন্নীত হয়েছে, তাদের ক্ষেত্রে বিজনেসটা কিভাবে পরিচালনা করতে হবে, সেই জিনিসটাও আপনি তাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবেন। তারপর আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাস্টমারস কি চায় সেটা অবশ্যই আপনি শেয়ারিং করছেন, ভালো কথা শেয়ারিং করতে যাচ্ছেন কিন্তু কাস্টমার আপনার দিকে শুনছে না। কাস্টমার কি চাই সেটা সম্পর্কে আপনি অসচেতন। এই এ এভা এরকম কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আমি যার কাছে মেসেজটা দিচ্ছি, সেই মেসেজটা অন্যের কাছে কতটুকু ইম্পোর্টেন্ট সেটা আমরা কিন্তু গুরুত্ব দিই না। একজন কাস্টমারের কি নিড আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না এবং জানার চেষ্টা না করার কারণে আমার সাথে কাস্টমারের কোনো ধরনের সংযোগ তৈরি হয় না, ব্রিজ তৈরি হয় না। তাহলে আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কাস্টমারের কি ডিমান্ড আছে। কাস্টমারের নিড কি? কাস্টমার কি চাচ্ছে? সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেইজন্য এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে যেমন ধরো আস্ক, লিসেন অ্যান্ড প্রোভাইড গাইডেন্স। কাস্টমারকে জিজ্ঞেস করেন, কাস্টমার থেকে জানার চেষ্টা করেন, কাস্টমারকে শুনেন এবং সেই অনুযায়ী তাকে প্রপার গাইডলাইন দেন, তাকে প্রপার নির্দেশনা দেন। ঠিক আছে? আপনি এমন না যে আপনি বলেই গেলেন কাস্টমার কি চাচ্ছে। ঠিক আছে? দিন শেষে দেখা গেল কাস্টমার মতো চলে গেল, আপনি আপনার মতো চলে গেলেন। কোন ধরনের আপনি রেজাল্ট পাননি। তাহলে এই জিনিসটা আপনাকে ফোকাসে আনতে হবে। তারপর কাস্টমারের সাথে আপনি একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। মেক ফ্রেন্ডস ফার্স্ট, ঠিক আছে? তার সাথে হাসি-খুশি
ফেস নিয়ে তার সাথে কথা বলেন, তার সাথে একটা ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি করেন, তারপর তার কাছে আপনি প্রোডাক্টটা সেল করেন, ঠিক আছে, অ্যান্ড ফাইন্ড দ্য ডিমান্ড অফ কাস্টমার থ্রু ইনকোয়ারিং স্কিলস। অর্থাৎ আপনার যত ধরনের স্কিল আছে, আপনার যত ধরনের দক্ষতা আছে, এই দক্ষতার মাধ্যমে অর্থাৎ আপনার নিজের ভিতরের কোয়েশ্চেন করার যে ক্যাপাসিটিটা আছে সেটাকে বাড়িয়ে আপনি কাস্টমারের কি দরকার আছে, আপনার কি দরকার, ঠিক আছে, আপনি বেশি বেশি তাকে কোয়েশ্চেন করেন, বেশি বেশি তার কাছ থেকে জিজ্ঞেস করেন, যত বেশি ইনকোয়ার করবেন, যত বেশি তাকে জিজ্ঞেস করবেন, তত বেশি কিন্তু কাস্টমার আপনার প্রতি স্যাটিসফাই হবে। আপনি কখনো কাস্টমারের ডিমান্ড না জেনে তার সাথে বকবক করবেন না, ঠিক আছে, ইটস এ রিকোয়েস্ট। সো আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানিয়ে দেন। Customer will not take initiative to buy the products, accept the advantages of products or what they desire. কাস্টমার কখনো আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য তার নিজ থেকে কখনো উদ্যোগ নিবে না যতক্ষণ পর্যন্ত কাস্টমার এই প্রোডাক্টের কোনো ধরনের অ্যাডভান্টেজ দেখতে পারবে বা তারা যদি মনোপুত না হয়, ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কাস্টমার প্রোডাক্টের অ্যাডভান্টেজ দেখে, প্রোডাক্টের গুরুত্ব দেখে কিন্তু প্রোডাক্ট কিনবে। তো সেই জন্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। All products that customer purchased are a kind of pleasant feeling and need. অর্থাৎ আপনার থেকে মনে করেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করেছেন, ক্যালসিয়াম সম্পর্কে শেয়ার করেছেন, কোম্পানির একটা চমৎকার ক্যালসিয়াম আছে, আপনার কাস্টমারটা তখনই ক্যালসিয়ামটা কিনবে যখন আপনি ওই কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন। অর্থাৎ কাস্টমারের যখন ওই প্রোডাক্টের প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে তখনই কিন্তু, বা প্রয়োজন মনে করবে তখনই কিন্তু সেই কাস্টমারটা আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। তাহলে আপনার কাছে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে। এখানে বিভিন্ন বয়সের আমরা দেখতে পাচ্ছি। এই বিভিন্ন বয়সের কাস্টমারদের আপনার ডিমান্ডটা জানতে হবে, ঠিক আছে। এখানে 4 ধরনের ক্যাটাগরি কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন: এল্ডার পিপল, উইমেন, বসেস, চিলড্রেন, ঠিক আছে। আপনি বিভিন্ন বয়সের কাছে আপনি প্রোডাক্টটা সেল করতে যাবেন, তো কার কোন ধরনের ডিমান্ড আছে সেটা আপনারা জেনে তাকে প্রোডাক্টটা অফার করবেন। মনে করেন এখানে এল্ডার পিপল আছে, বয়স্ক লোক আছে। এখন বয়স্ক লোকের অনেক ধরনের সমস্যা আছে। এখন বয়স্ক লোকের জন্য মনে করেন আমাদের বয়স্ক লোকের অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন ধরেন বাতের ব্যথা হয়, ঠিক আছে, প্রোস্টেটের সমস্যা হয়, তারপর দেখা যায় যে বয়স্কদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তো বয়স্কদের অনেক ধরনের ডিমান্ড দরকার, মানে অনেক ধরনের শারীরিক সমস্যা আছে। এখন বয়স্কদের ক্ষেত্রে যদি আপনি তাদেরকে চিলড্রেনের কোনো একটা প্রোডাক্ট অফার করে ফেলেন তাহলে কি হলো? মনে করেন বয়স্কদের ক্ষেত্রে আপনি চিলড্রেনকে শিয়ান দিলেন, তাহলে কিন্তু এটা তার ডিমান্ডটা ফিল আপ হলো না। বা এখানে মনে করেন চিলড্রেন আছে, সেই চিলড্রেনের ক্ষেত্রে যদি আপনি তাকে কোর্ডিসেপস দিয়ে বসেন তাহলে কি হলো? তাহলে হইল না। বা মনে করেন আপনার বস, ঠিক আছে, বসের ক্ষেত্রে কোন জিনিসটা দরকার সেটা আপনি অবশ্যই আগে জানেন। বা উইমেন আছে, এখানে উইমেনের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট দরকার, অর্থাৎ তাদের জেন্ডার ভেদে তাদের কি দরকার আছে সেটা আমরা জানার চেষ্টা করব। এবার খুব একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলস স্ট্র্যাটেজিস। তাহলে সেলস স্ট্র্যাটেজিস বা আপনি সেল করার ক্ষেত্রে কোন কোন পদক্ষেপগুলো আপনি গ্রহণ করলে আপনি খুব সুন্দরভাবে প্রোডাক্টটা সেল করতে পারবেন। একটা হচ্ছে পারসুয়েসিভ টাইপ সেলস, আপনারা একটু পয়েন্টগুলো খেয়াল করেন। একটা হচ্ছে পারসুয়েসিভ স্টাইল সেলস, উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন। তারপর ডান পাশে উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ারিং স্টাইল সেলস। তারপর নিচে দেখতে পাচ্ছেন এক্সিবিশন স্টাইল সেলস। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কনসালটেন্ট স্টাইল সেলস। 4 ধরনের স্টাইলে আপনারা সেলস করতে পারেন। সবাই কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় দেখতে পাচ্ছেন। এবার এগুলো সম্পর্কে আমি একটু আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। পারসুয়েসিভ স্টাইল সেলস, আপনারা সেলস করবেন, ঠিক আছে। এখন পারসুয়েসিভ স্টাইল সেলস কি? পারসুয়েসিভ কথার অর্থ হচ্ছে কাউকে প্রলুব্ধ করা, কাউকে প্রভাবিত করা, কাউকে উদ্বুদ্ধ করা, ঠিক আছে, অনেকগুলো, ঠিক আছে। এখন মনে করেন আপনি একজন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করবেন, তাহলে কাস্টমারের কাছে 2টা জিনিস আপনি তার কাছে তুলে ধরবেন। কাস্টমার যে আপনার প্রোডাক্টটা গ্রহণ করবে, এই প্রোডাক্টটা উপরে যে পয়েন্টটা এখানে বলা হচ্ছে এভরি পেনি স্পেন্ড ওয়েন হেলথ ইজ এ কাইন্ড অফ এনজয়, অর্থাৎ তাকে এই বিষয়টা তার মাথার মধ্যে ঢুকাতে হবে যে আপনি সুস্থ থাকলে আপনি সকল কিছু উপভোগ করতে পারবেন, নাম্বার 1। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপনি যে এই টাকাটা খরচ করছেন, যখন দেখা যাচ্ছে যে আপনি
খুব অসুস্থ হয়ে যাচ্ছেন, এই অসুস্থতা থেকেই কিন্তু এটা আপনাকে আস্তে, আস্তে সুস্থতার দিকে নিয়ে আসবে। তাহলে তাকে বুঝাতে হবে যে আপনি যে প্রোডাক্টটা গ্রহণ করছেন এটা আপনাকে সুন্দর একটা জীবন দিবে, সুস্থ একটা লাইফ দিবে এবং এটা আপনাকে কোনো ধরনের সাফারিং এর মধ্যে পড়তে দিবে না। অর্থাৎ স্বাস্থ্যের দিক দিয়ে কোনো ধরনের অসুবিধায় আপনাকে রাখবে না। তাহলে সেইজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে নিচে দেওয়া আছে। তাকে হেলথ কনসেপ্টটা তুলে ধরতে হবে। অর্থাৎ হেলথ কনসেপ্টটা কি? আমাদের যে টিএনস হেলথ কনসেপ্টটা আছে সেটা সুন্দরভাবে তার মধ্যে ইন্ট্রোডিউস করে দিতে হবে। আমাদের হেলথ কনসেপ্টটা নিশ্চয়ই অনেকেই জানা আছে। ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এবং ব্যালেন্সিং। আপনারা যখন কোনো একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এই স্টেপগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে হবে। and presentation of products providing advantage এরপর এই কনসেপ্ট অনুযায়ী আপনি তাদেরকে প্রোডাক্টগুলো সম্পর্কে পরিচিত করিয়ে দিবেন এবং করানোর পরে প্রোডাক্টগুলোর ইম্পর্টেন্স সম্পর্কে মনে করেন ক্লিনজিং এর একটা প্রোডাক্ট বললেন, রিপ্লেনিশিং এর একটা প্রোডাক্ট বললেন, স্ট্রেন্থিং এর একটা প্রোডাক্ট বললেন, ব্যালেন্সিং এর। অর্থাৎ তার যে একটা হেলদি স্ট্যাটাস দরকার, তার যে একটা সুস্থ জীবনযাপন দরকার, সেই জিনিসটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং এটাই হচ্ছে পারসুয়েসিভ স্টাইল সেলস। এভাবে কিন্তু এটা হচ্ছে নাম্বার 1 স্ট্র্যাটেজি অফ সেলস। দ্বিতীয় যে স্টাইল অফ সেলটা সেটা হচ্ছে শেয়ারিং এর স্টাইল সেলস। ঠিক আছে, আপনার সেলস কিন্তু 4 ধরনের করতে পারেন, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। পারসুয়েসিভটা চলে গেছে, এবার শেয়ারিং এর স্টাইল সেলস। শেয়ারিং এর স্টাইল সেলসটা কেমন? এখানেও ক্যালসিয়ামের একটা এক্সাম্পল। আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট যখন আমরা সেল করতে যাই তখন এটাও কিন্তু আমরা মনের অজান্তে আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে তাদের সাথে করে থাকি। শেয়ারিং এর স্টাইলটা কেমন? সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করে যে এটার একটা উপকার পেয়েছেন, সেই উপকারটা তার কাছে তুলে ধরা। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একজন আহ, আহ, যে কোনো একজন মনে করেন ডিস্ট্রিবিউটর, সে বাজার থেকে ক্যালসিয়াম খেত বা তার কোনো একজন আত্মীয় তাকে এই ক্যালসিয়ামটা খেতে বলেছে বা ডাক্তার তাকে ক্যালসিয়াম খেতে বলেছে। কি জন্য বলেছে? যে তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো সে বাজার থেকে ক্যালসিয়ামটা কিনে খায়। কিনে খাওয়ার পরে দেখা যাচ্ছে তার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হওয়া শুরু করেছে। এখন সে আসলে বুঝতে পারছে না পেটে কেন ব্যথাটা হওয়া শুরু করেছে। হঠাৎ করে কোনো একজন শুভাকাঙ্ক্ষী বলল যে তুমি আসলে কি খেয়েছো, কেন পেটে ব্যথা করছে? উনি তখন তার সাথে শেয়ার করলো যে আমি এই ধরনের বাজার থেকে ক্যালসিয়াম খেয়েছি, খাওয়ার পর দিন থেকে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তখন ওই শুভাকাঙ্ক্ষী কি করলো, বললো যে হ্যাঁ আমার আমার তো কোম্পানি আছে, আমার এই কোম্পানিতে কাজ করছি, টিএস নামক একটা কোম্পানিতে কাজ করছি, যে কোম্পানিতে চমৎকার একটা ক্যালসিয়াম আছে, আমার মনে হয় এটা খেলে তোমার উপকার হবে। তখন সে এই প্রোডাক্টটা তার কাছে নিয়ে আসলো, নিয়ে তাকে প্র্যাকটিক্যালি দেখালো যে এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দরভাবে পানিতে মিশে যাচ্ছে, এটা আপনি রেগুলারলি খেলে আমার মনে হয় না আপনার পেটে ব্যথা হবে। তখন সেই দিন থেকে সে ক্যালসিয়ামটা খাওয়া শুরু করলো এবং খাওয়ার পর থেকে দেখা যাচ্ছে তার কোনো পেটে ব্যথা নেই। অর্থাৎ তখন থেকে সে বুঝতে পারলো আহ, এবং সেটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখা দিল যে আমাদের ক্যালসিয়ামটা পানিতে খুব সুন্দরভাবে গুলে যাচ্ছে আর বাজারের যে ক্যালসিয়ামটা আছে সেটা নিচের দিকে পড়ে যাচ্ছে। অর্থাৎ সে বুঝতে পারলো যে বাজারে যে ক্যালসিয়ামটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এইখানে প্রচুর পরিমাণে আপনার আহ, আহ, কঠিন পদার্থ আছে, চুনা পাথর টাইপের এক ধরনের পদার্থ আছে যেটা পেটের মধ্যে ব্যথা তৈরি করে, পেটের মধ্যে পাথর তৈরি করতে পারে। এবং সে বুঝতে পারলো যে আসলে এখানে কোনো ধরনের কেমিক্যালস আছে, যে কেমিক্যালস গুলো আপনার পেটের মধ্যে গিয়ে গোলযোগ সৃষ্টি করে, কিন্তু আমাদের যে ক্যালসিয়ামটা আছে সেটা পেটের মধ্যে গিয়ে কোনো ধরনের গোলযোগ তৈরি করে না। তাহলে সে এই যে বিষয়টা, সে এই যে এক্সপেরিয়েন্সটা পেলো, সে সেটা শেয়ার করলো, একটা বিশাল সেমিনারে শেয়ার করলো বা বিশাল একটা ক্লাসরুমে শেয়ার করলো বা বিশাল একটা মিটিং রুমে শেয়ার করলো, এবং শেয়ারিং করার মাধ্যমে দেখা গেল যে অনেক মানুষ এই প্রোডাক্টটা কেনার প্রতি আগ্রহ প্রকাশ করলো। এটা হচ্ছে শেয়ারিং স্টাইল সেলস। তারপরে যে স্টাইল অফ সেলস সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন স্টাইল অফ সেলস। ডেমনস্ট্রেশনটা কি? আপনি অর্থাৎ প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে তাকে সেলসটা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করলেন। অর্থাৎ মনে করেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ফ্রুট এন্ড ভেজিটেবল পিউরিফায়ার, এটা আগের একটা ভার্সন, এটা লেটেস্ট ভার্সন আসছে। আপনি চাইলে ফ্রুট এন্ড ভেজিটেবল পিউরিফায়ার একটা ডেমো তাকে দেখালেন। ফ্রুট এন্ড ভেজিটেবল পিউরিফায়ার একটা চমৎকার ডেমো হচ্ছে আপনার কালির মাধ্যমে। কালি কি? অর্থাৎ আপনার যে বাজারের মধ্যে উজালা কালিগুলো আছে সেটা যখন পানিতে ঢাললেন তখন পানির কালারটা আপনার নীল হয়ে যায়। তখন আপনি ফ্রুট এন্ড ভেজিটেবল পিউরিফায়ারের যে কার্টিজটা আছে ওখানে যখন ঢাললেন,
1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখা গেল যে পানির কালারটা আবার আগের মতো চলে আসলো। বা মনে করেন আপনি মুরগির ডেমো দেখালেন, মুরগি যে আপনার উপরে প্রচুর পরিমাণে মুরগির ডেমো করার পর দেখা যায় যে মুরগিতে প্রচুর পরিমাণে আপনার ফেনা তৈরি হয়। এই ফেনাটা কি করে দেখা যায় যে মানে আপনার আ আ মুরগির ডেমো দিয়ে যখন আপনি দেখালেন তখন দেখা গেল প্রচুর পরিমাণে ফেনা তোলে। ফেনাটা দেখা যাওয়ার পরে দেখা গেল যে সে ভয় পেয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে ডেমনস্ট্রেশন স্টাইল সেলস। তাছাড়া আপনি প্রোডাক্টের বিভিন্ন পার্টস ডেমনস্ট্রেট করে তাকে কিন্তু প্রলুব্ধ করতে পারেন। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন স্টাইল অফ সেলস। অর্থাৎ আপনি প্রোডাক্ট ডেমো দেখিয়ে আপনি সেলসটা করলেন। তাহলে কিন্তু সেলস অনেকভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লাস্ট যে স্টাইলটা সেলস এর সেটাকে বলা হচ্ছে কনসালটেন্ট স্টাইল সেলস। অনেকে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে কনসালটেন্ট টাইপ, ঠিক আছে? অর্থাৎ নিজে পরামর্শক হিসেবে, নিজে পরামর্শদাতা হিসেবে অন্যর কাছে সেলস করার ক্ষেত্রে সহযোগিতা করছেন। এটা কি? এটা হচ্ছে আপনি সেলস করার ক্ষেত্রে আমার কোন একজন, হ্যাঁ একজন ভাই কমেন্ট করেছেন, আমরা একটু কমেন্টটা পড়ে দেখি। একজন বন্ধু অনেক সময় নিয়ে কমেন্ট করছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। সো অনেকেই কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন আমি একটু দেখি, পড়ে দেখি আপনাদের জন্য। সেটা হচ্ছে, আমি বাইরের ক্যালসিয়াম খেলে শরীরের পানি আসতো, কিন্তু টিএনস নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম খাওয়ার পর আরো চমৎকার একটা কাজ হয়েছে যে আমার শরীরের পানি কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আপনারা শেয়ার করতে থাকুন, আপনাদের শেয়ারিং কিন্তু আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। এটাও কিন্তু এক ধরনের শেয়ারিং, এই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয়। তো যাই হোক, আমরা আবারও আমাদের স্লাইডে ফিরে যাই। আমরা কমেন্ট পড়তে এসেছি, কমেন্ট কে কি লিখছেন সেটা আমরা একটু দেখছি। আমরা আপনাদেরকে ট্রেনিং এর শেষে সুযোগ দিব। তাহলে আমরা সেলসের 4 ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। আমি লাস্ট স্ট্র্যাটেজি কথা বলছি, সেটা হচ্ছে কনসালটেন্ট স্টাইল সেলস, অর্থাৎ আপনি নিজেই পরামর্শক হিসেবে সেলস করছেন। এই কনসালটেন্ট সেলসের একটা চমৎকার বিষয় হচ্ছে আপনি যে কোনো ধরনের দেখা যাচ্ছে আপনার একজন নতুন ক্লায়েন্টের কাছে আপনি সেলস করছেন, প্রোডাক্টটা সেলস করছেন, দেখা যাচ্ছে যে তার যে প্রোডাক্টটার ডিমান্ডটা সেটা ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ আপনি তার যে ইনফরমেশনটা আছে সেটা ক্যাচ করে আপনি দ্রুত তাকে প্রোডাক্টটা অফার করতে পারছেন। অর্থাৎ তার বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা আছে, দেখা যাচ্ছে আপনি তাকে সাথে সাথে ব্যথার সমস্যাটা বুঝে আপনি বলে যে না আপনার এই ক্যালসিয়ামটা দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে তার হার্টের সমস্যা আছে বলছেন, তাহলে আপনি তাকে গ্রেভ এক্সট্রাক্ট দিলেন। অনেক সময় বলছেন যে তিনি সিঁড়ি দিয়ে উঠলে অনেক বেশি হাঁপিয়ে যায়, আপনি তাকে কর্ডিসেপস দিলেন, অর্থাৎ যার পালপিটেশনটা বেড়ে যায়। অনেক সময় দেখলেন যে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, আপনি তাকে কর্ডিসেপসটা অফার করলেন। অনেক সময় দেখলেন যে একজন বলল, যে প্রোডাক্ট কিনবে সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়, ঠিক আছে, তাহলে আপনি তাকে অ্যাবিপিয়ারটা রিকমেন্ড করলেন, ঠিক আছে, মাথা ব্যথার জন্য অ্যাবিপিয়ারটা রিকমেন্ড করলেন। বা অনেক সময় দেখা গেল যে তিনি বলছেন যে আমার ক্ষুধা মন্দা, আমার অরুচি, আমার খেতে ইচ্ছে করে না, আপনি তাকে স্পিউনা অফার করলেন। অনেক সময় দেখা গেল যে একজন ক্লায়েন্ট বলল যে আমার প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয়, গ্যাসের জন্য আমি বুক জ্বালা পোড়া করে আমি কিছু খেতে পারি না, আপনি তাকে কম্বাইনলি স্পিউনা দিলেন, চিটোসান দিলেন, ঠিক আছে। অনেক সময় দেখা গেল যে আমাকে প্রচুর পরিমাণে কোলেস্ট্রলের ওষুধ খেতে হয়, এবং কোলেস্ট্রলের ওষুধ খেতে খেতে কিন্তু আমার অনেকগুলো সাইড ইফেক্ট তৈরি হচ্ছে, ডাক্তার বলছে আর কোলেস্ট্রল ওষুধ না খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি তাকে চিটোসান দিলেন। তো এইভাবে আপনি যখন কনসালটেন্ট টাইপের সেলস স্টাইল, যেটা যেখানে বলা হচ্ছে এখানে হচ্ছে মাস্টার হয়ে যাওয়া, অর্থাৎ আপনার স্কিলসটা এত বেশি, অর্থাৎ আপনি নিজেকে এত বেশি দক্ষ করে ফেললেন, আপনি একজন কাস্টমারের কথা শোনার সাথে সাথে বুঝে যেতে পারেন যে আপনি আসলে কাস্টমারের কোন জিনিসটা দরকার। ওকে, তারপর কনসালটেন্ট স্টাইল সেলস তারাই করতে পারে যারা সাধারণত দেখা যায় যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করেছে, ঠিক আছে।
আহ, যত বেশি আপনি প্রোডাক্ট ইউজ করেছেন, যত বেশি উপকার পেয়েছেন, তত বেশি কিন্তু আপনি তাকে কনসাল্ট করার ক্ষেত্রে আহ, আপনি অনেক বেশি সাহস পাবেন। আমি একটা প্রোডাক্ট ইউজই করলাম না, ঠিক আছে, আমি কিভাবে আমার প্রতি কনফিডেন্সটা তৈরি হলো? আমার তো কনফিডেন্স তৈরি হওয়ার কথাই না। তা আপনি যত বেশি প্রোডাক্ট কনজিউম করবেন, তত বেশি কিন্তু আপনি কনসাল্ট করতে পারবেন যে আপনি এটা খান, আপনি এটা খান, আপনি ওইটা খান, ঠিক আছে। সো এই জিনিসগুলো কনসালটেন্ট স্টাইল সেলস এর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর আপনি মার্কেটের ট্রেন্ডটাকে ফলো করলেন, ঠিক আছে, কোন ধরনের চাহিদাটা মার্কেটের সবচেয়ে বেশি, সেটাও আপনি ফোকাস করে কিন্তু আপনি কনসালটেন্ট স্টাইল সেলসটা আপনি চালিয়ে যেতে পারেন, ঠিক আছে। এরপরে যেই বিষয়টা এখানে বলা হচ্ছে, সেলস অ্যাজ মেনি প্রোডাক্টস অ্যাজ ইউ নো ওয়েল, যত বেশি প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে পারবেন, তত বেশি আপনি বেশি বেশি প্রোডাক্টটা আপনি তাকে অফার করতে পারবেন। এরপরের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে, একদম লাস্টের যে পার্টটা, সেটা হচ্ছে আফটার সেলস। একজন ভাই কমেন্ট করেছে, আমরা একটু দেখি। আফটার সেলস, সেলস আপনি করে ফেলেছেন, লাস্টে গিয়ে সেলস এর পরবর্তী যে কাজটা আপনাকে করতে হবে সেটাকে হচ্ছে আফটার সেলস সার্ভিস। আপনার সেলস করার পরে যে সার্ভিসটা, সেই সার্ভিসটা দেওয়া। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেলস করার পরে কোনো ধরনের সার্ভিসটা আমরা দিতে সক্ষম হয় না। অনেকের ক্ষেত্রে কিন্তু এই মনোভাবটা লক্ষ্য করা যায় যে আমি মনে করেন 1 লাখ টাকার টুথপেস্ট সেল করলাম, 1 লাখ টাকার ক্যালসিয়াম সেল করলাম, বা 1 লাখ টাকার কর্ডিসেপস তার কাছে বিক্রি করলাম, ঠিক আছে। আহ, তার কাছে আমি প্রোডাক্টটা সেল করলাম, কিন্তু সেল করার পরে দেখা যায় যে তার সাথে আমি একদম যোগাযোগ বন্ধ করে দিই। আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, আমার মনের মধ্যে এক ধরনের ফোবিয়া কাজ করে, বা অনেকে মানে তার কোশ্চেনটা মানে সে পরবর্তীতে আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে বলে আপনি ফোন টোন বন্ধ করে দিয়েছেন। এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস, ঠিক আছে। অ্যাজ এ লিডার, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, আপনার কাছে কিন্তু যদি এই ধরনের গুণটা থাকে, তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে লিডার হতে পারবেন না। লিডার কিন্তু অলওয়েজ ফেস দ্য প্রবলেম। লিডার কিন্তু সবসময় অন্যকে মানে প্রবলেমটা শুনবে, যে তার প্রবলেমটা কি হয়েছে, সেই প্রবলেমটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি কিসের লিডার? আমি তো আসলেই লিডার না। তাহলে একজন সুনির্দিষ্ট লিডার হওয়ার জন্য, একজন প্রকৃত মানের লিডার হওয়ার জন্য কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে, যেহেতু প্রত্যেকেই লিডার হবেন, প্রত্যেকেই লিডারশিপ কোয়ালিটিটা অ্যাচিভ করবেন, লিডারশিপ কোয়ালিটিটা অ্যাচিভ করার জন্য আপনি স্পেশালি প্রোডাক্টের ক্ষেত্রে যেই বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিসেস, অর্থাৎ সেল করার পরে যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে হবে। সেল করার পরে যদি আপনি সার্ভিস না দেন, কোনোভাবেই কিন্তু আপনি আপনার সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন না। এখানে সেই জন্য একটা কথা লেখা আছে টিকমার্ক দিয়ে, 48 আওয়ার্স সার্ভিস অফ নলেজ, ঠিক আছে। 48 মানে 2 ঘন্টার মধ্যে আপনার যে সার্ভিসটা, সেখান থেকে যেই ধারণাটা আপনি পাবেন। গো টু আস্ক কোয়েশ্চেন্স, টেক দেম টু মিটিংস, ইন্টারাকশন, ঠিক আছে। এই 48 ঘন্টার মধ্যে তাদেরকে আপনি প্রোডাক্টটা দিলেন, দেওয়ার পরে তাকে কোয়েশ্চেন করবেন যে প্রোডাক্টটা কেমন লাগছে, ব্যবহার করার পরে কেমন আপনি ফিলিংস তৈরি হচ্ছে, কি কি রেজাল্ট পাচ্ছেন, কেমন অনুভূতি হচ্ছে, আপনার খারাপ লাগছে কিনা, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো তাকে বেশি বেশি কোয়েশ্চেন করবেন। তাকে বিভিন্ন ধরনের মনে করেন যে প্রোডাক্টটা আপনি তার কাছে বিক্রি করেছেন, সেই প্রোডাক্টটা রিলেটেড কোনো ধরনের যদি ট্রেনিং হয়, মনে করেন আপনি তাকে ক্যালসিয়াম প্রোডাক্টটা দিয়েছেন, এখন ক্যালসিয়ামের যেই মনে করেন কোনো একটা ট্রেনিং বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন ধরনের স্টকিস্ট অফিসে মনে করেন লিডাররা অর্গানাইজ করেছে, আপনি তাকে সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে আপনি তাকে মিটিং এ বসান। মিটিং এ বসানোর পরে তাকে আরো বেশি তাকে এটা সম্পর্কে জানান। এটাই কিন্তু আফটার আফটার সেল সার্ভিস, এবং তার সাথে বেশি বেশি ইন্টারাকশন করেন। আপনি এমন না যে প্রোডাক্টটা দিয়ে আপনি হাওয়া হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, আপনার কোনো দায়িত্ব নেই। এটা কিন্তু একদম ভুল। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ফোকাসে আনতে হবে। তারপর 7 ডে ফলো আপ সার্ভিসেস করতে হবে। তার সাথে আমি 7 দিন ধরে টানা যোগাযোগ করব। তার থেকে ফলো আপ নিব, তার কেমন লাগছে, কি পরিমাণ উন্নতি হয়েছে। মনে করেন আপনার আ আ তার কোনো ধরনের বাতের কোমরে ব্যথা ছিল, বা তার হার্টের কোনো প্রবলেম ছিল, বা তার কোনো ব্লাড প্রেশারের সমস্যা ছিল। মনে করেন তাকে আপনি ক্যালসিয়াম দিয়েছেন। এখন ক্যালসিয়াম দেওয়ার পরে ক্যালসিয়ামের অনেকগুলো উপকার আছে। যেমন ধরেন ক্যালসিয়াম আমাদের হার্টবিটটাকে স্টেবল করে, আমাদের ব্লাড প্রেশারটাকে স্টেবল করে, 120/80 মধ্যে রাখে, ঠিক আছে? আমাদের আ ব্যা ব্যা বিভিন্ন জায়গার ব্যথাগুলো আস্তে, আস্তে দূর করে। তো এই সমস্ত উন্নতিগুলো তিনি পাচ্ছেন কিনা, এটা আমরা ৭ দিনের মধ্যে তার সাথে ফলো আপ এ যাব। ফলো আপ করে, করে দেখব আসলে তার কেমন উন্নতি হচ্ছে। এটাই কিন্তু আপনার কাজ। তা আপনি সিনিয়র লিডার হলে কিন্তু আপনার জুনিয়র যার কাছে আপনি প্রোডাক্টটা সেল করেছেন, বা আপনি নতুন যার কাছে প্রোডাক্টটা সেল করেছেন, তার কাছ থেকে কিন্তু এই সমস্ত ফিডব্যাক গুলো আপনি
গ্রহণ করবেন। আর ফিডব্যাক যদি গ্রহণ করতে পারবেন তাহলে কিন্তু আপনি প্রকৃত মানের একজন লিডার হিসেবে টিমের মধ্যে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আর এটা যদি করতে না পারেন আসলেই কিন্তু আপনার তিয়াংশে একজন শক্তিশালী লিডার হওয়ার ক্ষমতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক আছে? ইন্ট্রোডিউস আদার প্রোডাক্টস টু কাস্টমার্স দ্যাট আর স্যাটিসফাইড উইথ টিএনস, এবং এর পরবর্তীতে আপনি আরো নতুন নতুন প্রোডাক্ট গুলো তাকে পরিচিত করেন। একটা প্রোডাক্ট আপনি তার কাছে সেল করেছেন, সমস্যা নেই। এরপরে আরো যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো তাকে গ্রহণ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন। ঠিক আছে? তারপর সে কি পরিমাণ প্রোডাক্টটা আ আ খ সে প্রোডাক্টটা গ্রহণ করার পর প্রোডাক্টটা কনজাম্পশন করার ক্ষেত্রে সে কতটুকু গ্রহণ করলো, কি পরিমাণ তার আপনার কাছ থেকে ক্যালসিয়াম সে গ্রহণ করলো সেটাও আপনি একটু ফোকাস করেন। তারপর আ আ আপনি তার কাছে শুধুমাত্র প্রোডাক্ট সেলস করলেন তা নয়। আপনি চাইলে তার সাথে বিভিন্ন ধরনের যে অকেশনাল আ আ বিষয়গুলো আছে সেগুলো আপনি তার সাথে আ বিনিময় করতে পারেন। মনে করেন সামনে আমাদের কোরবানি ঈদ আছে। ঠিক আছে? কোরবানি ঈদ উপলক্ষে তাকে একটা সুন্দর মেসেজ দিতে পারেন। তাকে একটা ছোট একটা কার্ড দিতে পারেন। তার সাথে আম আম আ তাক এখন যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগ, Facebook এ সুন্দর একটা তাকে গ্রিটিংস কার্ড দিতে পারেন। একটা শুভেচ্ছা স্মারক কার্ড দিতে পারেন। ঠিক আছে? তারপর তার জন্য একটা কোরবান রিলেটেড, মনে করেন সামনে কোরবানি আসছে। কোরবানির জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো দরকার, যেগুলো আমাদের শরীর থেকে ফ্যাট মুক্ত করে, যেমন আমাদের বিভিন্ন ধরনের টি আছে। সেই টিটা আমাদের সামনে যেহেতু কোরবান আসছে, এই কোরবান যখন আমরা অনেক বেশি প্রচুর পরিমাণে গরুর মাংস খাবো। সো আপনি চাইলে আপনি একটা সুন্দর শুভেচ্ছা হিসেবে তার জন্য একটা টি উপহার দিতে পারেন। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি ছোট, ছোট টেকনিক গুলো ফলো করেন আফটার সেলস, অর্থাৎ সেলস করার পরে যদি আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আপনি নজরে আনেন, আমার মনে হয় আপনি নিজেকে একজন প্রকৃতপক্ষে একজন লিডার হিসেবে আপনার টিমের মধ্যে তুলে ধরতে পারেন। তো এই সমস্ত টেকনিক গুলো আমরা যত বেশি আমাদের টিমের মধ্যে প্র্যাকটিস করব, তত বেশি আ আমরা নিজেদেরকে একজন প্রকৃত লিডার হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। তো আমার মনে হয় আজকে যে ট্রেনিংটা ছিল, এটা প্রোডাক্ট ট্রেনিং থেকে একটু আলাদা ট্রেনিং। এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিভাবে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে আপনার টিমের মধ্যে সেল করবেন, এবং সেল করার সাথে পাশাপাশি আপনি কোন বিষয়গুলোকে ফোকাসে আনলে, কোন বিষয়গুলোকে নজরে আনলে আপনার আ এই সুন্দর আ আ আপনার এই বিষয়গুলোকে আপনি আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন। সেই ধরনের কিছু দিক নির্দেশনামূলক ট্রেনিং ছিল আজকে আপনাদের জন্য। তো আম আপনাদেরকে আসলে আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আ স্পেশালি আমাদের যারা আজকে পার্টিসিপেন্টস আছে, নতুন বন্ধু আছে, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি এটা অ্যাকচুয়ালি যারা একটু নতুন থেকে পুরাতন হয়েছেন তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ এই ট্রেনিংটা। তো ভবিষ্যতেও আমি এটার যদি আপনারা মনে করেন যে আ ভবিষ্যতেও এই ট্রেনিংটা দরকার আছে, এটার পুনরায় আরেকটা ট্রেনিং দরকার আছে, আপনারা চাইলে এটা কমেন্টে লিখে জানাতে পারেন, Facebook এ কমেন্টে করতে পারেন, এখানে Zoom এ ট্রেনিং করে জানাতে পারেন যে আমাদের এই ধরনের ট্রেনিং দরকার আছে। এর আরেকটা আপগ্রেডেড ভার্সন ট্রেনিং আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো